নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেদার রাজা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে নেবেন। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। শরৎ বললে, ক পেয়ালা? 4-5 পেয়ালার মতো হোক না হয়। তা হবে না, দুধ নেই। কাল রাত্রে একটু দুধ রেখেছিলাম, তাই দিয়ে তোমাদের করে দিলাম। 1 পেয়ালার মতো একটুখানি পড়ে আছে। তবে প্রভাসের জন্য শুধু 1 পেয়ালা করে দে। ও গায়ে কখনো আসে না, ওকে দেওয়া উচিত আগে। আর সব তো ঘরের লোক। ওরা কিন্তু কেউই বাড়ির কাছে এলো না। অতিথিশালার কাছে এসে সাতকড়ি চৌধুরী ডাক দিয়ে বললেন, ও কেদার দাদা, এসো এদিকে, প্রভাস এসেছেন। আর কে বসে ওখানে? জগন্নাথ খুড়ো। কেদার বললেন, তুমি বসে পায়েস খাও দাদা, আমি যাই দেখি। সাতকড়ি বললেন, কোথা থেকে ইট দেবে হে, চলো নিয়ে। চলো, কালো পায়রার দিঘির পাড়ের জঙ্গলে অনেক ইট আছে। 2টো মন্দিরের ভাঙা ইটের রাশি, তাই নিও, কি বলো? প্রভাস চারিদিকে চেয়ে চেয়ে দেখছিল বিস্ময়ের দৃষ্টিতে। সে এই গ্রামে ইতিপূর্বে কয়েকবার এলেও কেদারের বাড়ি কখনো আসেনি বা গড়ের মধ্যেও কখনো ঢোকেনি। এত বড় বড় ভাঙা ঘরদোর ও মন্দির যে এখানে আছে সে তা জানত না। আগে জানলে সে ক্যামেরাটা নিয়ে আসতো কলকাতা থেকে। কেদার তাকে বললেন, চলো প্রভাস, ওখানে জগন্নাথদা বসে আছেন, তুমিও একটু চা খাবে, এসো। এসো সাতু ভায়া, তুমিও এসো। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে চা পান করতে অভ্যস্ত নয় কেউই, সাতকড়িও না। সুতরাং প্রভাস ছাড়া আর কেউ চা খেতে গেল না। সাতকড়ি বললেন, ঘুরে এসো প্রভাস, দেরি না হয়, আমরা এখানেই আছি। প্রভাসকে ঘরের দাওয়ায় পিঁড়ি পেতে বসিয়ে কেদার মেয়েকে চা দিতে বললেন। শরৎ এসে চা দিয়ে যাবে, কিন্তু অপরিচিত প্রভাসের সামনে হঠাৎ আসতে সংকোচ বোধ করে পেয়ালা হাতে দূরের কাছে দাঁড়িয়ে আছে দেখে কেদার বললেন, ওকে দেখে লজ্জা করতে হবে না, বুঝলি মা? ও আমাদের গাঁয়ের ছেলে, এখনই না হয় থাকে কলকাতায়, ও পর নয়, দিয়ে যাও চা। শরৎ এসে প্রভাসের সামনে চা রাখলে। প্রভাস শরৎকে কখনো দেখেনি বলা বাহুল্য। চা দেবার সময় সে মৃদু কৌতূহলের সঙ্গে প্রথমটা একবার শরতের দিকে চাইলে, কিন্তু শরৎকে দেখবার পরক্ষণেই প্রভাসের চোখ মুখ যেন অপ্রত্যাশিত বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। মুখের চেহারা যে বদলে গেল অতি অল্পক্ষণের জন্য, এ যে কেউ দেখলেই বলতে পারত। প্রভাস আশা করেনি এত সুন্দরী মেয়েকে আজ সকালে এই ভাঙা ইটের স্তূপে ঘেরা জঙ্গলাবৃত ক্ষুদ্র বাড়িতে এভাবে দেখতে পাবে। এত রূপ আছে এইসব পাড়াগাঁয়ে? প্রভাস থতমত খেয়ে চায়ের পেয়ালাটা হাতে তুলে নিলে। কেদার বললেন, তোমাদের কলকাতায় কোথায় থাকা হয় বাবাজি? প্রভাস অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। কেদারের প্রশ্নে যেন চমকে উঠে বললে, আমায় বলছেন? আপার সার্কুলার রোড। তোমার বাবার শরীর কেমন? আছে ভালো, তবে উঠতে হাঁটতে পারে না। বয়স তো হলো কম নয়, সাহেব ডাক্তার দেখছে, তবে এ বয়সের রোগ। তোমার একটি ছোট ভাই আছে শুনলাম, সে কি করে? সেও দোকানে বেরোয়, খুব ছোট নয়, তার বয়স এই 27 বছর হলো। জগন্নাথ চাটুর্যে বললে, বাবাজি বিয়ে করেছ কোথায়? কই, আমি বিয়ে তো করিনি এখনো। কেদার জানতেন না যে প্রভাস অবিবাহিত। প্রভাসের সম্বন্ধে এ কথা তিনি কারো মুখে শোনেননি। তিনি বিস্ময়ের সুরে বললেন, বিয়ে করনি? তা তো জানতাম না। জগন্নাথ চাটুর্যে বললেন, আমিও জানতাম না। বাবাজির বয়স অবশ্যই এখনো। বয়সটা কত হলো বাবাজি? আজ্ঞে 31 যাচ্ছে। ও 31, যথেষ্ট সময় আছে, তোমাদের এখনো যথেষ্ট। সেজন্যে নয় কাকাবাবু, বিয়ে আমার করবার ইচ্ছে নেই।
বলো কি বাবাজি, তোমাদের রাজার মতো সম্পত্তি, বাড়িঘর, বিয়ে করবে না কিরকম? প্রভাস হাসি হাসি মুখে চুপ করে রইল। জগন্নাথ চাটুর্যে বললে, রাসু দাদা কিছু বলেন না এ নিয়ে? অনেক বড় বড় সম্বন্ধ এনেছেন। হুগলির বালিতে একবার 25,000 টাকা দেবে আর হিরে জহরতের জড়োয়া। বাবা কিছুতেই ছাড়বেন না। বাবাকে বললাম, অমন সম্বন্ধ এরপর জোটবার অভাব হবে না, যদি আমি বিয়েই করি। বাবা তাদের জানিয়ে দিলেন, কিন্তু তবুও তারা পীড়াপিড়ি করতে লাগলো এমন যে আমি ওয়ালটেয়ার পালিয়ে গেলাম। সেখানে আমাদের বাড়ি আছে কিনা। বছর 5-6 হলো বাবা হাইকোর্টের সেলে কিনেছিলেন। কেদার বললেন, কি জায়গাটা বললে বাবাজি, কোথায় সেটা? ওয়ালটেয়ার, সমুদ্রের ধারে। সমুদ্র কোন দিকে, কত দূরে, কেদারের সে সম্বন্ধে সুস্পষ্ট ধারণার অভাব ছিল। কিন্তু জগন্নাথ চাটুর্যের জামাই রেলে কাজ করে। সে গত বছর পুজোর সময় সস্ত্রীক পাস নিয়ে পুরী গিয়েছিল। জগন্নাথ চাটুর্যের জানা আছে মাত্র এইটুকু যে পুরী নামক প্রসিদ্ধ তীর্থস্থানটি সমুদ্রের ধারে। সে সমুদ্র যত দূরেই হোক বা যেদিকেই হোক। সুতরাং সে জিজ্ঞেস করলে, পুরীর কাছে বাবাজি? না, পুরী থেকে অনেক নিচে। বলা বাহুল্য, পুরীর নিচে বা ওপরে কিভাবে আর একটা জায়গা থাকতে পারে এ কথা জগন্নাথ বা কেদার কারোর কাছেই তেমন পরিস্ফুট হল না। সেদিক থেকে বরং সমস্যা জটিলতর হয়ে দাঁড়াতো এদের কাছে। কিন্তু শরৎ দোরের কাছে দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনছিল। সে তার বাবার মুখের দিকে চেয়ে বললে, পুরীর আরো দক্ষিণে হলো তাহলে, না বাবা? কেদার বিপন্ন মুখে বললেন, হ্যাঁ, দক্ষিণে। তাই দক্ষিণেই তো তাহলে গিয়ে। প্রভাস হঠাৎ শরতের মুখের দিকে একটু বিস্ময় মিশ্রিত প্রশংসার দৃষ্টিতে চেয়েই তখনই আবার চোখ ফিরিয়ে নিয়ে জগন্নাথের দিকে চেয়ে বললে, ঠিক বলেছেন উনি, দক্ষিণেই হলো। এবার সকলে পুকুরের পাড়ের জঙ্গলের মধ্যে ঢুকলো ইট দেখবার জন্যে। ছাতিম বনের তলায় এদিক ওদিক ছড়ানো ভাঙা ঘরবাড়ি ও প্রাচীন দেউলগুলির ধ্বংসস্তূপ সকলকেই বিস্ময়াবিষ্ট করে তুলল। বেতের দুর্ভেদ্য ঝোপের আড়ালে কতদূর পর্যন্ত ছড়ানো বড় বড় ইটের স্তূপ, পাথরের কড়ি, পাথরের চৌকাঠ, নকশা করা প্রাচীন ইট, ভাঙা থামের মাথা, সকলেরই মনে বর্তমানের বহুদূর পিছনকার এক লুপ্ত বিস্মৃত অতীতের রহস্যময় বার্তা ক্ষণকালের জন্য বহন করে নিয়ে এলো, যাতে জগন্নাথ চাটুর্যের মতো কল্পনাশূন্য নিরেট ব্যক্তিকেও বলতে শোনা গেল, বাস্তবিক এসব দেখলে মন কেমন করে, কি বলো সতু বাবাজি? সাতকড়ি ঘাড় নেড়ে সায় দিয়ে বললেন, তার করে না। কিন্তু সকলের চেয়ে বিস্ময়ান্বিত হয়েছে প্রভাস। তা তার মুখ দেখেই বোঝা গেল। প্রভাস এসব কোনোদিন দেখেনি, বা তাদের গ্রামে যে এরকম আছে তা শুনলেও সেটা যে এই ধরনের ব্যাপার তা জানত না। সে বিস্ময়ের সুরে বললে, ওহ, এ তো অনেক কাল আগেকার। এসব কীর্তি ছিল কাদের? সাতকড়ি বললেন, এ আমার কেদার দাদার পূর্বপুরুষের, আবার কার? এরাই গড় শিবপুরের রাজবংশ। কেন, তুমি জানতে না বাবাজি? যাক, দেখে নাও দেখি ক গাড়ি ইট হবে বা কোন দিক থেকে খুঁড়বে। প্রভাস চুপ করে রইল। জগন্নাথ চাটুর্যে বললে, যেখান থেকে হয় 1000 ইট আপাতত নাও না, কেদার ভাইয়ার কোনো আপত্তি নেই তো? কেদার নির্বিকার মানুষ, কোনো প্রকার ভাব বা অনুভূতির বালাই নেই তার। তিনি বললেন, না, আমার আপত্তি কি, ইট তো পড়েই রয়েছে। সাতকড়ি বললেন, কিন্তু এই ইটের দাম কিছু দিতে পারবো না কেদার দাদা, তা আগে থেকেই বলে রাখছি। কেদার ক্ষুদ্র মনের পরিচয় কোনোদিন দেননি। তিনি দিলদরিয়া মেজাজের মানুষ, সবাই জানে। বললেন, কিছু বলবার দরকার নেই সেসব, নিয়ে যাও না ভায়া। আমি কি তোমায় বলেছি দাম দস্তুরের কথা? ইতিপূর্বেও কেদারের অবৈষয়িকতা ও ঔদার্যের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের বহু লোক গড়ের ধ্বংসস্তূপ থেকে বিনা মূল্যে গাড়ি গাড়ি ইট নিয়ে গিয়েছে ঘরবাড়ি তৈরি বা মেরামতের জন্য। অর্থকষ্ট যথেষ্ট থাকা সত্ত্বেও কেদার কারোর কাছে মূল্য চাইতে পারেননি বা কাউকে বিমুখ করেননি কোনোদিন।
অথচ যেখানে পুরনো ইটের হাজার করা দর 5 টাকা করে ধরলেও কেদার ইট বিক্রি করেই অন্তত 1,500 টাকা নিট দাম আদায় করতে পারতেন। কিন্তু তা কখনো করবেন না কেদার। রাজবংশের ছেলে হয়ে পূর্বপুরুষের ভিটের ইট বিক্রি করে টাকা রোজগার? ছি, এমনি দেবেন, লোকের উপকার হয়, হোক না। সাতকড়ি বললেন, তাহলে প্রভাস বাবাজি, কাল থেকে লোক লাগিয়ে দিই, কি বলো? প্রভাস বললে, বেশ, নিয়ে যান, আমি তো বলেছি কাজ আরম্ভ করুন। ক্ষণকালে সে ভাবান্তর কেটে গিয়েছে সকলের মন থেকেই। এরা অন্য ধাতের মানুষ, প্রত্যক্ষ দৃষ্ট বাস্তব ছাড়া অন্য কোনো জগতের সঙ্গে এদের বিশেষ পরিচয় নেই। কেদার দেখিয়ে দিলেন কোন পথে ইটের গাড়ি আসতে পারে, কারণ তিনি ভিন্ন গড়ের জঙ্গলের অন্ধিসন্ধি বড় কেউ একটা জানে না। কাজ মিটে গেল। সাতকড়ি বললেন, চলো সবাই জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে যাই, মশার কামড়ে মোলাম। বনের মধ্যে একটু যেন ভিজে ভিজে এখনো গাছপালা। বেলা বেশি হয়েছে বটে, কিন্তু ঘন ছাতিম বনের আবরণ ভেদ করে সূর্যকিরণ এখনো বনের তলায় পড়েনি। কি একটা বন ফুলের সুমিষ্ট গন্ধ ঠান্ডা বাতাসে। প্রভাস সমস্ত পথ অন্যমনস্কভাবে চলে এলো। সে আজ যেন কেমন হয়ে গিয়েছে। গড় বাড়ি থেকে বার হয়ে গ্রামে ঢুকবার মুখে সে কেদারকে বললে, আপনি বাড়ি থাকেন না, কোথাও চাকরি করেন? কেদার বললেন, না বাবাজি, চাকরি টাকরি কখনো আমাদের বংশে কেউ করেনি, বাড়িই থাকি। আসুন না একবার কলকাতায়, আমাদের বাড়ি রয়েছে, দয়া করে সেখানে গিয়ে। আমার কখনো কোথাও যাওয়া হয় না, বাড়ি ফেলে, তাছাড়া মেয়েটাকে একলা বাড়িতে, হ্যাঁ, এইসব কারণে যেতে পারি নে কোথাও। আর ধরো গিয়ে আমার বাড়ি একেবারে গাঁয়ের বাইরে, মানুষজন নেই, ফেলে যাই কি করে? এ কথার প্রভাস বিশেষ কোনো জবাব দিলে না। কেদার আবার বললেন, তুমি এখন কদিন থাকবে? প্রভাস বললে, না, আমি কালই যাব বোধহয়। কলকাতায় অনেক কাজ রয়েছে পড়ে। পরশু তারিখের একটা পোস্ট ডেটেড চেক রয়েছে মোটা টাকার, আমি না গেলে সেখানা ব্যাংকে প্রেজেন্ট করা হবে না। কেদার আদৌ বুঝলেন না জিনিসটা কি। ব্যাংক জিনিসটা তিনি জানেন, শুনেছেন বটে, কিন্তু পোস্ট ডেটেড চেক কথার অর্থ কি বা সে কি ব্যাপার, এসব সম্বন্ধে কোনো জ্ঞান নেই তার। তিনি শুধু বিজ্ঞের মতো হাত নেড়ে বললেন, ও ঠিক ঠিক। ওরা চলে গেল সবাই। কেদার এত বেলায় অন্য কোথাও যাওয়া উচিত না বিবেচনা করে বাড়ির দিকেই ফিরছেন, এমন সময় গেঁওহাটির ক্ষেত্র কাপালির সঙ্গে দেখা। সে গড়ের খাল পার হয়ে তাঁর বাড়ির দিক থেকেই আসছে। কেদার বললেন, কি হে ক্ষেত্র, আমার ওখানে গিয়েছিলে নাকি? প্রাতপ্যের নাম দা ঠাকুর, মোদের গায়ে ও বেলা জাতি হবে একেবারে ভুলে গিয়ে বসে আছো। দা ঠাকুর আমাদের একেবারে বোম ভোলা না, মনে নেই আজ আমাদের যাত্রার দলের আখড়াই? আপনি গিয়ে বেয়ালানা দললি আসর জমবে না আসরে ঢোলক বাজবে? চলো দা ঠাকুর, তোমার বাড়ি গিয়েছিলাম, তা মা ঠাকুরুন বললেন তিনি কোথায় গিয়েছেন বেরিয়ে। ভালোই তো, তা ক্ষেত্র, তুমিও দুটো খেয়ে যাও আমার বাড়ি, চলো না, বেলা হয়ে গিয়েছে, চলো। ক্ষেত্র কাপালি রাজি হলো না, সে চলে গেল। যাবার সময় কেদারকে তাদের গ্রামে যেতে বলে গেল বারবার করে। কেদার বাড়ি ফিরে দেখলেন শরৎ রান্না সেরে বসে আছে। বললে, বাবা খেয়ে নাও, ভাত হয়ে গিয়েছে কতক্ষণ, ওরা সব চলে গেল, ইট নিয়েছে? হ্যাঁ, ইট কাল গাড়ি পাঠিয়ে নিয়ে যাবে। গেঁওহাটির ক্ষেত্র এসেছিল তোমার খোঁজে, দেখা হয়েছে? এই তো গেল, ওবেলা ওদের আখড়াই বসবে তাই ডাকতে এসেছিল কিনা। খেয়ে একটু ঘুমিয়ে নেব, তারপর যাব ওদের গায়ে, তেল দাও। ঘুমিয়ে উঠে বেলা 3টের সময় কেদার গেঁওহাটি রওনা হবার উদ্যোগ করছেন, এমন সময় ভাঙা দেউড়ির রাস্তায় প্রভাসকে আসতে দেখে হঠাৎ বড় ব্যস্ত হয়ে উঠলেন। আরে, এসো এসো বাবাজি, এসো, কি মনে করে? প্রভাস একা এসেছে। ওবেলার সাজ আর এবেলা নেই গায়ে। সাদা সিল্কের একটা শার্ট পরেছে, হাতে ও গলায় সোনার বোতাম, পরনে জরিপার ধুতি,
পায়ে নতুন ফ্যাশনের খাঁচ কাটা জুতো, হাতের 5 আঙুলের মধ্যে 3 আঙুলে পাথর বসানো আংটি রোদ পড়ে চিকচিক করছে। ও শরৎ, মা, এদিকে এসো, প্রভাসকে একটা বসার জায়গা দাও। চা খাবে তো প্রভাস? হ্যাঁ, খাবে বই কি, বসো বসো। প্রভাস বললে, আপনাদের এখানে মোটর আসবার রাস্তা নেই, গাড়িখানা গড়ের খালের ওপারে দাঁড় করিয়ে রেখেছি। শরৎ একটা আসন বার করে প্রভাসকে বসতে দিয়ে রান্নাঘরের দিকে সম্ভবত চা করতে গেল। প্রভাস বসে চারিদিকে তাকিয়ে বললে, আমি এর আগে কখনো গড় বাড়িতে আসিনি। খুব কাণ্ড ছিল তো এক সময়। দেখে শুনে সত্যি অবাক হয়ে যাবার কথা বটে। কি ছিল তাই ভাবি, মন কেমন যেন হয়ে যায় না কাকা? কেদার এ ধরনের কথা অনেক লোকের মুখ থেকে অনেকবার শুনেছেন, শুনে আসছেন তার বাল্যকাল থেকে। এই সব ইট পাথরের ঢিবি আর জঙ্গলের মধ্যে লোকে কি যে দেখতে পায় তা তিনি ভেবেই পান না। পয়সা থাকলেই বোধহয় মানুষের মনে এসব অদ্ভুত ও আজগুবি মনোবৃত্তির সৃষ্টি হয়, কে জানে। কেদারের কৌতুক হয় এ ধরনের কথা শুনলে। থাকে সব কলকাতায় বড় বড় বাড়িতে, ইলেকট্রিক আলো আর পাখার তলায়। এই সব পাড়াগাঁয়ে এসে যা দেখে তাই ভালো লাগে। আসল কথাটা হলো এই, একবার অনেকদিন আগে মহকুমার হাকিম এসেছিলেন এই গ্রামে কি একটা মোকদ্দমার তদারক করতে। যেমন সকলেই আসে, তিনি এলেন গড় শিবপুরের রাজবাড়ি দেখতে। কেদারের ডাক পড়ল। কেদার তো সংকোচে জড়সড় হয়ে হাকিমের সামনে হাজির হলেন। হাকিম হুকুমকে বিশ্বাস নেই, কাঁচা খেকো দেবতা সব। হাকিম জিজ্ঞেস করলেন, আপনি গড়শিবপুরের রাজবংশের লোক? আজ্ঞে হুজুর। আপনাকে দেখে আমার মনের মধ্যে কি হচ্ছে জানেন? আপনি কে আর আমি কে? আপনি এ পরগনার রাজা, আর আমি আপনার একজন কর্মচারীর সমান। কেদার সম্ভ্রম দেখিয়ে নীরব রইলেন। বড়লোক খেয়াল খুশিতে অনেক কিছু বলে, সব কথা জবাব দিতে নেই। শরৎ তখন মাত্র 15 বছরের মেয়ে, উদ্ভিন্ন যৌবনা, অপূর্ব সুন্দরী। হাকিম তাকে কাছে ডেকে আদর করে বললেন, মাকে আমি নিয়ে যেতাম যদি আজ রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ হতাম। আমার সে সৌভাগ্য নেই। আমার ছেলেটি এবার বিএ পাশ করেছে, কিন্তু বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণের সঙ্গে তো আপনি কাজ করবেন না। মা আমার রাজবংশের মেয়ে বটে, ওর সেবা পাব সে ভাগ্য কি আর করেছি? শরৎ মুখ নিচু করে রইল লজ্জায় ও সংকোচে। 10-11 বছর আগেকার কথা। শরৎ প্রভাসের সামনে চা নিয়ে এলো। সে খুব সরু পার একখানা ধুতি পরেছে, হাতে 2 গাছা সোনার চুড়ি। মায়ের হাতের বালা ভেঙে কগাছা চুরি হয়েছিল, এই 2 গাছা তার মধ্যে অবশিষ্ট আছে। জড়িয়ে এলো খোঁপা বাঁধা। দেখলে ওকে 19-20 বছরের বেশি বলে কিছুতেই মনে হয় না, এমনি লাবণ্য ভরা মুখশ্রী। প্রভাসের দিকে চেয়ে বললে, দেখুন তো আর চিনি দেব কিনা। প্রভাস চায়ে চুমুক দিয়ে একটু সংকোচের সুরে বললে, আজ্ঞে না, আমি চিনি কম খাই। কেদার বললেন, তারপর কি মনে করে বাবাজি? প্রভাস যেন আমতা আমতা করে উত্তর দিলে, এই কিছু না, এই দিক দিয়ে যাচ্ছিলাম কিনা তাই। বেশ বেশ, বসো বাবাজি। প্রভাস চা পান করে বসে রইল বটে, তবে একটু উসখুস করতে লাগলো। বসে থাকাটা তার পক্ষে যেন বড়ই অস্বাচ্ছন্দ্যকর হয়ে উঠছে, অথচ মুখেও কোনো কথা জোগায় না। এমন অবস্থায় সে কখনো পড়েনি। কেদার বললেন, তুমি কালই তো কলকাতায় যাবে না? আগে হ্যাঁ, কাল দুপুরে রওনা হব খেয়ে দে। আবার সে একটু উসখুস করতে লাগলো। তার এই ভাবটা বুদ্ধিমতী শরতের চোখ এড়াল না। তার মনে হলো প্রভাস কিছু বলবার জন্য এসেছে, কিন্তু তা বলতে পারছে না। সে একটু বিস্ময় মিশ্রিত কৌতূহলের দৃষ্টিতে প্রভাসের দিকে চেয়ে রইল। পরক্ষণেই প্রভাস পকেট থেকে একটা ছোট মখমলের বাক্স সসংকোচে বার করে বললে, এইটে এনেছিলাম দিদির জন্যে। কেদার বিস্ময়ের স্বরে বললেন, কি ওটা? এগিয়ে একটা আংটি। শরতের জন্য এনেছ? হ্যাঁ,
ভাবলাম কখনো আসিনে, যখন আলাপ হয়েই গেল আপনাদের সঙ্গে, তাই। কেদার হাত বাড়িয়ে মখমলের বাক্স হাতে নিয়ে বললেন, দেখি। বাহ, বাক্সটি বেশ। আংটিটা, এই যে দেখছি বেশ দামি জিনিস, এ তুমি আনলে কোথা থেকে? ওবেলা মোটরে চলে গিয়েছিলাম রানাঘাট, সেখান থেকে কিনে এনেছি। আমার জানাশুনো দোকান, এ জিনিস বাইরের শোকেসে সাজিয়ে রাখে না, আমাকে চেনে বলে বার করে দিলে। কত দাম নিয়েছে? প্রভাস সলজ্জভাবে বললে, সে কথা আর কেন জিজ্ঞেস করছেন কাকাবাবু? দাম আর কি, অতি সামান্য, আপনাদের দেওয়ার মতো কিছু না। কেদার আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, আমার মনে হচ্ছে তুমি বেশ পয়সা খরচ করেছ। এই পাথরখানা তো বেশ দামি, হিরে বোধ হয় না? প্রভাস একটু উৎসাহের সুরে বললে, হ্যাঁ কে হ্যাঁ, 1.5 রতি ওজন, আসল পাথর। তবে দাম দস্তুরের কথা এখনো স্যাকরার সঙ্গে কিছু হয়নি। কেদার বাক্সটা প্রভাসের হাতে ফিরিয়ে দিয়ে বললেন, কেন এত খরচপত্র করতে গেলে অনর্থক? এ তুমি নিয়ে যাও বাবাজি, এ দরকার নেই। প্রভাসের মুখে যেন কে কালি লেপে দিল। সে ভয়ে ভয়ে বললে, এনেছিলাম দিদিকে দেব বলে, খুব আশা করেছিলাম যদি অপরাধ না নেন। না বাবাজি, শরৎ বিধবা মানুষ, ও আংটি টাংটি পরে না তো। ও বড় গোঁড়া ধরনের মেয়ে, এতদিন চুল কেটে ফেলতো, শুধু আমার ভয় পারে না। প্রভাস কিছু কথা খুঁজে না পেয়ে চুপ করে রইল। কেদারের মনে কেমন একটু সহানুভূতি জাগল প্রভাসের প্রতি। বেচারি যেন বড়ই লজ্জিত ও অপ্রতিভ হয়ে পড়েছে আংটির বাক্স ফেরত দেওয়ায়। না, এদের সব ছেলে মানুষই কাণ্ড। মেয়ের দিকে চাইতে গিয়ে কেদার দেখলেন শরৎ কখন সেখান থেকে সরে গিয়েছে। ডাকলেন, ও শরৎ, শোনো মা। শরৎ ঘরের ভেতর থেকে জবাব দিলে, কি বাবা? আরে প্রভাস একটা আংটি দিতে চাচ্ছে তোকে, কি করবি, রাখবি? শরৎ আড়াল থেকেই বললে, আমি কি জানি, তুমি যা ভালো বোঝো। আংটি আমি তো পরি নে, তবে উনি যখন হাতে করে এনেছেন, থাক জিনিসটা। কথা শেষ করার সঙ্গে সঙ্গে শরৎ ঘর থেকে বেরিয়ে এসে হাত বাড়িয়ে বললে, দেখি। প্রভাস জিনিসটা কেদারের হাতে দিলে। তিনি মেয়ের হাতে তুলে দিলেন। প্রভাস শরতের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে চেয়ে দেখল, কিন্তু শরৎ তখন বাক্সটি খুলে আংটি নেড়ে চেড়ে দেখছে, তার চোখ অন্যদিকে ছিল না। কেদার হাসি মুখে বললেন, পছন্দ হয়েছে তোর? তা পছন্দ হবার জিনিসই বটে। আমি শুধু বলছি প্রভাসকে যে এত খরচ করবার কি দরকার ছিল। এখান থেকে 7 ক্রোশ তফাৎ রানাঘাটের বাজার, মোটর গাড়ি আছে, তাই যেতে পেরেছিলে বাবাজি। প্রভাসের মুখ উজ্জ্বল দেখাচ্ছিল। সে বললে, দিদিকে একটা সামান্য জিনিস দিলাম, এতে খরচপত্তর আর কি, কিছুই না, অতি সামান্য জিনিস। শরৎ বললে, বসুন আপনি, আমি খাবার করছি, খেয়ে যাবেন। ততক্ষণ বাবা একটু গল্প করো না প্রভাসবাবুর সঙ্গে। কেদার আসলে সন্তুষ্ট নন, তিনি একটু বিরক্তই হয়েছেন প্রভাস আসাতে। বেলা পড়ে আসছে, এখন তার বেরুবার সময়। কেউহাটির আখড়াইয়ের আসরে বেহালা না বাজালে আখড়াই জমবে না, ক্ষেত্র কাপালি বলে গিয়েছে ওবেলা। আর ঠিক এই সময় এসে কিনা জুটল প্রভাস। একে তো মেয়ে বাড়ি থেকে বেরুতে দেয় না, তার উপর যদি প্রতিবেশীরা পর্যন্ত বাদ সাধে, তবে তিনি বাঁচেন কি করে? শরৎ ঘরের মধ্যে চলে গিয়েছে খাবার করতে। কেদার আর কিছুক্ষণ বসে প্রভাসের সঙ্গে অন্যমনস্কভাবে এই কথা ও কথা বললেন। স্পষ্টই বোঝা যাচ্ছিল তার মন নেই কথাবার্তার দিকে। কেওহাটিতে একটা ছিটের বেড়ার দেওয়াল দেওয়া চালাঘরে এতক্ষণ কত লোক জুটেছে, সবাই তার আগমনের পথের দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে চেয়ে আছে। তিনি না গেলে আখড়ায়ের আসর একেবারে মাটি। বেলা বেশ পড়ে এসেছে। এখান থেকে 1.5 কোশ রাস্তা গেঁওহাটি, অনেক দূর। হঠাৎ তিনি উঠে পড়ে বললেন, মা, প্রভাস বাবাজি রইলেন বসে, তুমি খাবার করে খাইয়ে দিও, আমার বিশেষ দরকার আছে, গেঁওহাটিতে খাজনার তাগাদা আছে। প্রভাসের দিকে চেয়ে বললেন, বসো তুমি বাবাজি, কিছু মনে করো না।
মেয়েকে কোনো রকম প্রতিবাদের সুযোগ না দিয়েই তিনি দাওয়া থেকে নেমে উঠোন পার হয়ে ভাঙা দেউড়ির দিকে হন হন করে হাঁটতে শুরু করলেন। অনেক সময় এরকম ক্ষেত্রে মেয়ে ছুটে এসে পথ আটকায়। পূর্বের অভিজ্ঞতা থেকে কেদার এ জানেন কি না? শরৎ রান্নাঘর থেকে চেঁচিয়ে বললে, যেও না বাবা, শোনো বাবা, খেয়ে যাও খাবার, শোনো ও বাবা। সঙ্গে সঙ্গে সে খুন্তি হাতে রান্নাঘর থেকে বার হয়ে এসে নিচু চালের দাওয়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে চেয়ে দেখলে কেদার ভাঙা দেউড়ির পথে অদৃশ্য হয়েছেন। তার লজ্জা করতে লাগলো। প্রায় অপরিচিত প্রভাস যে বসে সামনে, নইলে সে এতক্ষণ দেখিয়ে দিত বাবা জোরে হেঁটে কতদূর পালান। গড়ের খালে নামবার আগেই সে ছুটতে গিয়ে ধরে ফেলত বাবার হাত। ছি, কি অন্যায় বাবার। প্রভাসের দিকে চেয়ে বললে, একটু বসুন, কেমন তো? আমি মোহনভোগ চড়িয়ে এসেছি কড়ায়, আসছি নামিয়ে। প্রভাস খানিকক্ষণ একা বসে থাকবার পর শরৎ কাঁসার কানা উঁচু রেকাবিতে মোহনভোগ এনে ওর সামনে রাখলে আর এক গেলাস জল। কেমন হয়েছে বলুন তো প্রভাসদা? শরতের স্বর সম্পূর্ণ নিঃসংকোচ, আত্মীয়তার সহজ হৃদ্যতায় মধুর ও কোমল। প্রভাস একটু অবাক হয়ে গেল ওর দাদা ডাকে। শরতের মুখের দিকে চেয়ে বললে, আপনি কি করে জানলেন আমি আপনার চেয়ে বড়? শরৎ মৃদু হাসি মুখে জবাব দিলে, আমি জানি। কি করে জানলেন? বারে, ভুলে গেলেন? ওবেলা তো জগন্নাথ জ্যাঠাকে এখানে বসে বললেন আপনার বয়সের কথা। এইবার প্রভাসের মনে পড়ল, ওবেলা এ কথা উঠেছিল বটে। সে কিছুক্ষণ চুপ করে থেকে বললে, বেশ হলো, আপনার সঙ্গে আলাপ হয়ে গেল। শরৎ সে কথার কোনো উত্তর না দিয়ে বললে, কেমন হয়েছে মোহনভোগ, বললেন না যে? খুব ভালো হয়েছে, সত্যি বলছি, চমৎকার হয়েছে। মা খুব ভালো করতে পারতেন, তেমনটি আমার হাত নয়। আমার একটা অনুরোধ রাখুন, আংটিটা পরুন আমার সামনে। শরৎ বাক্সটা খুলে আংটিটা হাতে নিয়ে আঙুলে পরে বললে, বেশ হয়েছে, এই দেখুন। প্রভাস আনন্দে গলে গিয়ে বললে, কি চমৎকার মানিয়েছে আপনার আঙুলে। শরৎ ছেলে মানুষের মতো খুশিতে নিজের আঙুলের দিকে বারবার চেয়ে দেখতে লাগল। প্রভাস বললে, আচ্ছা, আপনি একা থাকেন, কাকা বেরিয়ে গেলে ভয় করে না আপনার? ভয় করলেই বা কি করছি বলুন, উপায় তো নেই। বাবা লুকিয়ে পর্যন্ত পালিয়ে যান, পাছে আমি আটকে রাখি? ওর ছেলে মানুষই স্বভাব, দেখে আসছি এতটুকু বেলা থেকে। মা বেঁচে থাকতেও ঠিক অমনি করতেন। আচ্ছা, আপনি কখনো কলকাতা দেখেছেন? শরৎ ঠোঁট উল্টে হেসে বললে, কলকাতা? হো, তাহার জানি নে, কখনো জীবনে গোয়ারি কেষ্টনগর কি নবদ্বীপ দেখলাম না, তার কলকাতা। আমি এই গড়ের খালের জঙ্গলে কাটালাম সারা জীবনটা প্রভাসদা। সত্যি বলছি, ভালো লাগে না। প্রভাস যেন বড় উৎফুল্ল হয়ে উঠল। পরক্ষণে আবার সে ভাবটা চেপে সহজ তাচ্ছিল্যের সুরে বললে, এ আর কি কঠিন আপনার কলকাতা দেখা, যেদিন মন করবেন সেদিনই হতে পারে। শরৎ হর্ষদীপ্ত স্বরে বললে, আপনি নিয়ে যাবেন প্রভাসদা? প্রভাস সোৎসায় বললে, কেন নিয়ে যাব না? বলুন না আপনি কবে যাবেন? মোটর তো রয়েছে, টানা মোটরে বেরিয়ে আসবেন কলকাতা। খুব ভালো কথা প্রভাসদা, যাব এর মধ্যে একদিন, একঘেয়েমি বরদাস্ত হয় না আর। প্রভাস এক হাত জমি শরতের দিকে এগিয়ে বসল উৎসাহের ঝোঁকে। বললে, আপনাকে আজ নতুন দেখছি বটে, কিন্তু মনে হয় যেন আপনার সঙ্গে আমার আলাপ আজকের নয়, অনেক পুরনো। কি জানি কেন এ কথা শরতের কানে ভালো শোনাল না। সে নিজেকে কিছু দূরে সরিয়ে নিয়ে গেল। প্রভাসের কথার কোনো উত্তর সে দিলে না। প্রভাস বোধহয় শরতের এই ভাব লক্ষ্য করলে। সে সুর বদলে বললে, আপনার বাবা বড় ভালো লোক, ওকে আমার নিজের বাবার মতো ভাবি। বাবার প্রশংসা শুনে শরতের মন আহ্লাদে পূর্ণ হয়ে গেল। তার বাবাকে গ্রামের কেউ প্রশংসা করে না, অন্তত সে তো বড় একটা শোনেনি কখনো কারো মুখে, এক রাজলক্ষ্মী ছাড়া। কিন্তু রাজলক্ষ্মী বালিকা মাত্র, তার মতামতের মূল্য কি? শরৎ বললে,
বাবার মতো মানুষ একালে হয় না, একেবারে সাদাসিধে, কিছুই বোঝেন না ঘোরপ্যাঁচ। গাঁয়ের লোক কত রকম কি বলে, মজা দেখবার জন্য ওকে নাচিয়ে দিয়ে কত রকম কি করে, সেসব দিকে খেয়াল নেই। দেখুন প্রভাসদা, আমাদের অতিথিশালা আছে বলে গাঁয়ের লোক ইচ্ছে করে বাইরের লোক এনে বাবার ঘাড়ে চাপাবে। আমাদের অবস্থা অথচ সবাই জানে, কিন্তু বাবাকে জব্দ করা তো চাই। আমার এত দুঃখ হয় সময় সময়। আপনি বলেন না কেন কাকাকে বুঝিয়ে? আমার কথা উনি শোনেন না কখনো শুনেছেন? মাকেই বড় গেরাজ্জি করতেন, আর আমি যা খেয়াল ধরবেন তাই করবেন। আচ্ছা, আজ উঠি তাহলে, আর একদিন আসবো। এখন কলকাতা যাওয়ার কথা মনে আছে তো? একদিন নিয়ে যেতে আসবো কিন্তু। প্রভাস চলে গেলে শরৎ গৃহকর্ম শেষ করে সন্ধ্যা প্রদীপ জ্বালল। চারিদিকে বন বাদারে ঘেরা উঠোন, বেশ একটু শীতও পড়েছে। হেমন্তকাল শেষ হতে চলেছে। শরৎ উত্তর দেউলে প্রদীপ দিয়ে এসে রান্নাঘরের মধ্যে ঢুকল। বাবা কত রাত্রে ফিরবেন ঠিক নেই। সে রান্না শেষ করে বসে থাকবে। একলা থেকে থেকে ভালো লাগে না সত্যই, এই নিবান্ধা পুরীতে, এই বনবাদারের মধ্যে। তার মন চায় একটু মানুষজনের সঙ্গ, কারোর সঙ্গে একটু কথাবার্তা কওয়া যায়, কেউ একটা মজার গল্প বলে। তবুও কলকাতা থেকে প্রভাসদা এসেছিল, খানিকটা সময় কাটল। এই সময় যদি একবার রাজলক্ষ্মী আসতো, রান্না করতে করতে রাজলক্ষ্মীর সঙ্গে গল্প করা যেত তাহলে। মুখটি বুঝে কি করে মানুষ থাকতে পারে সারাদিন? রান্না চড়িয়ে শরৎ আপন মনে গুনগুন করে গান গাইতে লাগল। দাদা, কে বা কার পর, কে কার আপন, কাল শয্যা পরে মোহনিদ্রা ঘোরে, দেখি পরস্পরে অসার আশার স্বপন। এই গ্রামেই বারোয়ারি যাত্রায় শোনা গান। শরতের গলার সুর একসময় খুব ভালো ছিল, এখন আর কিশোরীর বিনানিন্দিত সুকণ্ঠ নেই। তবুও সে বেশ ভালোই গায়। তবে রাজলক্ষ্মী ছাড়া তার গান আর কেউ কখনো শোনেনি, এই যা দুঃখ। এমনকি কেদারও শোনেননি। একবার সে বাইরে বেরুল। বেশ জ্যোৎস্না আজ, শীতের আমেজ দিয়েছে বাতাসে। বাইরে এলে গা শিরশির করে। ছাতিম বনে আর ছাতিম ফুলের সুগন্ধ নেই। উত্তর দেউলে প্রদীপ দিতে গিয়ে সে দেখেছে, মনের কত সব অস্পষ্ট ইচ্ছা জাগে, কত কি করবার ইচ্ছে হয়, কত কি দেখবার ইচ্ছে হয়। এই বনের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর এই অবস্থায় থেকে মন হাঁপিয়ে ওঠে। অথচ এও সে জানে, অন্য কোথাও গিয়ে সে বেশি দিন থাকতে পারবে না। তাদের গড়ের খালের দুপাশে বনে ভরা ঘরবাড়ি ভাঙা ইটের আর কাঠের স্তূপ, কিন্তু শরতের সমস্ত অস্তিত্ব এই ভিটেটির ওপর দাঁড়িয়ে আছে। উত্তর দেউলে যখন সে প্রদীপ দেখাতে যায়, তখন বাদুর নখির জঙ্গল, ছাতিম গাছের সারি, অন্ধকার কালো পায়রার দিঘি, ভাঙা মন্দির, এরা যেন তার জীবনে একটা স্থায়ী শান্ত অস্তিত্বের বাণী বহন করে আনে, যে অস্তিত্বটা শরতের কাছে একমাত্র সত্য ও বাস্তব। নীল আকাশের তলায় দুপুরের ঝমঝমে রোদে কালো পায়রার দিঘিতে সে কতদিন নেমেছে খাড় কাচতে, কিংবা কুলের থলে মেলে দিয়েছে উঠোনের মাচানের ওপর। বাবা হয়তো ঘরে ঘুমিয়ে, কিংবা হয়তো বাড়ি নেই। সেই সময় কতবার তার মনে হয়েছে নানা অদ্ভুত কথা। বহুদূরের কোনো নাম না জানা দেশ থেকে সে জন্মেছে এসে এই গড়বাড়ির রাজবংশে, যে রাজবংশে সে আর তার বাবা চলে গেলে বাতি দিতে আর কেউ থাকবে না। সে রাজবংশের মেয়ে, রূপকথার রাজকন্যা। রুক্ষ চুলে তেলের অভাব তখন তার মনে থাকে না। ভাঁড়ারের চাল ডালের দৈন্য, ছেঁড়া কাপড়ের পটুলি, বাঁশের আড়ার ওপর, এসব সে ভুলে যায়। সে রাজার মেয়ে, রাজকন্যা। ওই নীল আকাশ, ওই ছাতিম বনের সারি, ঘুঘু কোকিলের দল, সারা দেশ, সারা পৃথিবী তার অস্তিত্বের দিকে সসম্ভ্রমে চেয়ে আছে কিসের অপেক্ষায়? গভীর রহস্যভরা তার মহিমান্বিত অস্তিত্বের দিকে। আবার এক এক সময় ভুল ভেঙে যায়। সে তখন বড় ছোট হয়ে পড়ে। যখন রাজলক্ষ্মীদের বাড়ি চুপি চুপি কাটা হাতে চাল ধার করতে যেতে হয়, কলুর তাগাদাকে হজম করতে হয়, পয়সার অভাবে ঘরমাক্ত মুখে হেইয় হেইয় করে
সাবান দেয়া ময়লা কাপড়ের রাশি কাচতে হয় নির্জন দিঘির ঘাটে, তখন সে হয় নিতান্ত গরিবের ঘরের মেয়ে, হয়তো বাগদি কিংবা দুলে। তার কোনো লজ্জা নেই, সংকোচ নেই, অপমান নেই। নিজের জন্য নয়, নিজের কষ্ট সে কোনোদিন গ্রাহ্য করেওনি, কিন্তু বাবার জন্য সে করতে পারে না এমন কাজ নেই। বাবার এতটুকু কষ্ট সে দেখতে পারবে না কোনোদিন। তার নিঃসন্তান মাতৃত্বের সবটুকু স্নেহ গিয়ে পড়েছে বাবার উপরে। বাবা বৃদ্ধ হয়ে পড়েছেন, সব জিনিস হয়তো ঠিকমতো বুঝতে পারেন না। তাকে আগলে বেড়ানো উচিত সব সময়। মা যখন নেই তখন তাকেই করতে হবে বাবার সব কাজ, তার সব সুখ সুবিধে তাকেই দেখতে হবে। বাবাকে ফেলে তার মরেও সুখ নেই। এ অভাবের সংসারে সে যে কত জায়গা থেকে জিনিসপত্র জুটিয়ে আনে, বাবা কি তার কোনো খবর রাখেন? তিনি দুবেলা ঠিক খাবার সময় এসে বললেন, শরৎ, ভাত হয়েছে? ভাত দে মা। চাল যে কতদিন বাড়ন্ত থাকে, তেল নুনের অভাবে রান্না হয় না, বাবা কখনো রেখেছেন সে সন্ধান? রাজকন্যার গর্ব তখন খসে পড়ে। রাজকন্যা তখন এক গরিব গৃহস্থের ছেঁড়া শাড়ি পরা মেয়ে হয়ে কাঁটা হাতে তেলের বাটি হাতে ছোটে ধর্মদাস কাকাদের বাড়ি, রাজলক্ষ্মীদের বাড়ি। সাজিয়ে বানিয়ে কত মিষ্টি মিষ্টি মিথ্যে কথা সেখানে বলে, মানকে জলে ভাসিয়ে দেয়, চক্ষুলজ্জাকে আমল দিতে চায় না। যখন আরো বয়স কম ছিল, মাঝে মাঝে কিন্তু সত্যিকার রাজকন্যা হতে তার ইচ্ছে জাগত মনে। গড়বাড়ির পুকুর পাড়, বন, জঙ্গলি লতায় ঢাকা ইটের স্তূপ চাঁদের আলোয় ফুটফুট করছে। তার স্বাস্থ্যভরা দেহের প্রতি পদক্ষেপে গর্ব ও আনন্দ, প্রাণে অফুরন্ত গানের ঝঙ্কার, মুকুলিত প্রথম যৌবনের অপরিসীম স্বপ্ন তার চোখের চাউনিতে। তখন একদিন এক দেশের রাজপুত্র এলেন ঘোড়ায় চেপে। তার রূপের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে যে, না এসে কে থাকতে পারবে? বিয়ে তোমায় আমি করব না রাজপুত্তর। ওমা, সে কি সর্বনাশ! তুমি বলো কি রাজকন্যে? আমার ঘোড়ার দিকে চেয়ে দেখো, ঘেমে উঠেছে। কদ্দূর থেকে ছুটে আসছি যে তোমার জন্য, আর তুমি বলো কি না? বাজে কথা বলে লাভ কি রাজপুত্তর? ফিরে যাও। কেন বলো না, কি হয়েছে? আমরা মস্ত বড় বংশ, তার উপরে ব্রাহ্মণ। তোমার কোন দেশে ঘর, কি বংশ, তার নেই ঠিকানা। আমায় কত হিরে মতির গহনা দিতে হবে জানো? আমার বাবাকে এক গাদা টাকা দিতে হবে জানো? বাবা দোকান করবেন। এই কথা? কত টাকা দিতে হবে তোমার বাবাকে? কিসের দোকান করবেন তিনি? দাও 2000 5000। চাল ডাল ঘি তেলের প্রকাণ্ড মুদিখানার দোকান, শিবাস কাকার দোকানের চেয়ে অনেক অনেক বড়। বাবার কষ্ট যে দূর করবে সে আমায় নিয়ে যাবে। কেদার এসে ডাক দিলেন, ও মা, ওঠ, ও শরৎ, উঠে পড়ো। আঁচল বিছিয়ে কখন শরৎ উনুনের সামনে রান্নার পিঁড়ির পাশে ঘুমিয়ে পড়েছে। বাবার ডাকে সে ধর্মর করে উঠে পড়ল। না, তুই কোনদিন পুড়ে মরবি দেখছি। আচ্ছা, রাঁধতে রাঁধতে অমন করে উনুনের সামনে শোয়ে? যদি আঁচলখানা উড়ে পড়তো আগুনে, ঘুম ধরলে তোর আর জ্ঞান কাণ্ড থাকে না। শরৎ একটু অপ্রতিভ হয়ে পড়েছিল। ঘুম জড়িত কণ্ঠে বললে, কি হয়েছে? আঁচল উড়ে পড়তো তো ভালোই হতো, তোমার হাত থেকে উদ্ধার পেয়ে স্বর্গে চলে যেতাম। বাবা, রাত্রিরে একটু ঘুমোবারও জো নেই। বেশ, যাও। কথা শেষ করেই শরৎ আবার তখনই মেঝের ওপর শুয়ে পড়ল। কেদার জানেন মেয়ের ঘুমের ঘোর এখনো কাটেনি। এই রকমই হয় প্রায় প্রতিদিন। তিনি এসে দেখেছেন ভারী ঘুমকাতুরে মেয়ে। তিনি আবার ডাক দিলেন, ও শরৎ, মা আমার, ওঠো, এই যে আমি বাড়ি এইছি। ও মা, ওঠো, লক্ষ্মী মা আমার, বুঝলি? উঠে চোখে জল দে দেখি, ঘুম কেটে যাবে এখন। শরৎ এবার সত্যি উঠল। কেদার বললেন, যা চোখে জল দিয়ে আয়, তোর যা ঘুম। রাত আর এমন কি হয়েছে? এই তো সবে রাত 10টার গাড়ির শব্দ পাওয়া গেল, যখন গড়ের খাল পার হই। শরৎ বাবাকে খাবার ঠাঁই করে দিয়ে ভাত বাড়তে বসল। খানিকটা পরে খাওয়া দাওয়া সেরে কেদার তামাক খেতে খেতে বললেন, ভালো কথা, প্রভাস কখন গেল রে? বেশ ছেলেটি।
ওকে এবার একদিন নেমন্তন্ন করে খাওয়াতে হবে। তোরও একটা কিছু দেওয়া উচিত। কি দেব বাবা? আমিও তা ভেবেছি। একটা কিছু বুনে টুনে দে না, আসন টাসন গোছে। শুধু হাতে কারো কাছে কিছু নিতে নেই তো, দিস একটা কিছু করে। আংটিটা কই দেখি। শরৎ মৃদু হাসি মুখে বললে, সে নেই বাবা। কেদার অবাক হয়ে মেয়ের মুখের দিকে চেয়ে বললেন, নেই? কি হলো? শরৎ মুখ নিচু করে হাসি হাসি মুখেই বললে, সে বাবা আমি দিঘির জলে ফেলে দিয়ে এসেছি। রাগ করনি বাবা? সে কি রে, কখন? উত্তর দেউলে পিদিম দিতে যাওয়ার সময়। কি হবে বাবা বিধবা মানুষের হীরের আংটি পরে? কেদার মেয়ের সঙ্গে তর্ক করলেন না। মেয়েকে চিনতে তার বাকি নেই, সুতরাং তিনি চুপ করে বসে রইলেন। কেবল তার মনে দুঃখ হচ্ছিল, অমন দামি আংটিটা যদি রাখবি নে বাপু, তবে সে বেচারির কাছ থেকে নেওয়া কেন? এমন খামখেয়ালি মেয়ে। আজ এ পর্যন্ত। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।